নবম দিন অন্তুর পাটোয়ারি বাড়িতে। সারাদিন বারান্দায় দাঁড়িয়ে থাকা, ঘুরে ফিরে জয়ের ঘরটা দেখা, রান্নাঘরে গিয়ে রিমির পাশে দাঁড়িয়ে থেকে আবার রুমে আসা। সকালে হুমায়ুন পাটোয়ারি ডেকে বললেন, আরমিন আম্মা। সুমধুর ডাক। অন্তুর কাছে গেলে সহসে বলল, মামা শ্বশুরকে এক কাপ চা দিতে পারো? অন্তু রান্নাঘরে যেতে যেতে ভাবে, আসল শ্বশুরের খবর নেই, মামা শ্বশুরের ঘুম নেই, তার আবার চা চাই। বাংলার সব ঘরে চা আর চলে নেই নিয়ম করে উচ্চবিত্তরা এসব মানে। পাটরের সে ভালো লোক, ব্যবহার কথাবার্তা সবই আন্তরিক। অন্তুর ওনাকে ভালোই লেগেছে, কিন্তু সাহানা অন্তুকে সহ্যই করতে পারছে না। অন্তু বাড়িতে পা না রাখতেই রক্তের ছাপ লেগেছে। রিমির হাতের কবজি বেয়ে জয়ের রক্ত এসেছিল সেদিন, জয় আসেনি। দুই ভাই রাজধানীতে পড়ে আছে। কল করলো হামজা, কিছু বলে না বিশেষ, বলে সব ঠিক আছে, জলদি দিনাজপুর ফিরবো। জয়ের অবস্থা কিছু বলে না। সেসবের জন্য অন্তুকে দায়ী মনে হয় সাহানার। আগামীকাল থেকে 2 দিন হরতাল। বহুদিন থেমেছিল এইসব অপরাধ, আবার শুরু হলে কি সে কে জানে। ওরা আসতে যে আরও কয়েকটা দিন লাগবে এটা বোঝা যাচ্ছে। শাহানার শরীরের কোনো উন্নতি নেই। সে সারাদিন পেটের ব্যথায় কাতরায়, কথা বলার লোক নেই তার। অন্তু গিয়ে বসেছিল, 2-4টা কথা শুনিয়ে রুম থেকে বেরোতে পড়েছে। বিকেলবেলা তুলির রুমে ঢুকতেই ফিডার রেখে দৌড়ে এসে ঝেঁপে পড়ল কোয়েল। আরিন, চলো চোখ কেটে গিয়ে আনি। জয় আসছে না, তুমি ওর বউ, তুমি চলো। অন্তু কানে গলিত সীসার মতো ঢোকে। জয়ের বউ কথাটা সে হাসে। পরে যাব। আম্মা চলুন, এখন দুধটুকু শেষ করুন, নয়তো চকলেট কিনে দেব না। অন্তু বসে থাকে কিছুক্ষণ, পরে দ্বিধা ভেঙে জিজ্ঞাসা করে, দুলাভাই তো দেখলাম না আসতে, মেয়েকে দেখতে আসে না, আপনি কি এখানেই থাকছেন? এত দ্বিধা করছো কেন? সৌজন্য কিছু নেই, সরাসরি প্রশ্ন করো, যা মনে আছে। হাসলো তুলি। কি হয়েছে আপনার দুলাভাইয়ের সাথে? তুলির মনে হয় জয়ের বউটা অন্তর্যামী। নতুন এ বাড়িতে এসে শুধু সবার চালচলন অন্তু সেসব সত্যগুলো বুঝে গেছে। তার সাধারণ চিন্তার মেয়ের পক্ষে সম্ভব না। তুলি করুণ হাসে। এতগুলো দিন এসে রয়েছি, এ বাড়ির কেউ জিজ্ঞাসা করেনি একবার তুমি কেন করছো? আমি এ বাড়ির কেউ নেই। তুলি চেয়ে থাকে অন্তুর মুখের দিকে। চোখে মুখে অনেক কিছু, কিন্তু সেসব নীরব। চোখে সেসব কথা বলে এই মেয়ে তা বোঝা যায় না। শুধু বোঝা যায় বহু কথাই বলে যায় নিঃশব্দে। ওড়নাটা মাথায় পড়ে শাড়ির আঁচলের মতো করে কপাল অবধি পড়ে থাকে। চলনে একটা আভিজাত্য আছে। তুলির খুব পছন্দ হয়েছে জয়ের বউকে। এখন সে বুঝতে পারে যা তা ধরে আনেনি জয়। অন্তু নামাজ শেষ করে ঘড়িতে 11টা 43। বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। এদের কেউ অসুস্থ, কেউ বা বিষণ্ণ, কেউ বা ঘুমন্ত। অন্তু নিজেই খাবার বেড়ে নিয়ে খেতে বসলো। খানিক পরে হুমায়ুন পাটোয়ারি এসে বললেন, খাবার দে তো আম্মা, কেউ খাক না খাক আমি তুই খেয়ে বাঁচি। অন্তু খেতে খেতে জিজ্ঞাসা করলো, আপনার হাই প্রেশার আছে মামা? না, কিন্তু অ্যাজমার ভাব আছে। তাহলে মাংস খাবেন না? ওটা আমি আমার জন্য বের করছি, আপনি ডাল খেয়ে নিন, আমি তরুকে ডেকে আনছি। অবাক হয়ে তাকিয়ে রইল হুমায়ুন সাহেব। সিরিয়াস, গম্ভীর, আবার কেমন অদ্ভুত মেয়েটা। বাড়িটাকে দুই বাহুতে আঁকড়ে ধরেছে নাকি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে ঠিক বোঝা যাচ্ছে না। তরুকে রুমে না পেয়ে ছাদের দিকে পা বাড়ল অন্তু। সে ওখানে বেশি সময় কাটায় আজকাল, একা একা নির্জনে। অন্তুর দিকে তাকায় না। অন্তু এটা বোঝা হয়ে গেছে, তার কাছে সর্বোচ্চ ঘৃণ্য পুরুষটাও একটা বিরোহিণী আছে। আশ্চর্য হলো আশ্চর্য নয়, কারণ মানুষের মন বড় বিচিত্র। তরুর কাছে হয়তো জয়কে ভালোবাসার কারণ আছে। অর্ধেক সিঁড়ি উঠতেই রিমির চিৎকার, বাড়ি কেঁপে উঠল। অন্তু পিছন ঘুরতে ওর আগে তরু নেমে আসে পাশ কাটিয়ে। ধাক্কায় অন্তু পড়ে যেতে নিলে তরু বাহু চেপে ধরে গম্ভীর হয়ে বলে, এত নড়বড়ে হলে চলবে না, সিঁড়ির ঘরে দরজা আটকে দ্রুত নেমে এসো। এবার সকলে শুনতে পায় সজোরে ঠাস করে কাঁচ ফাটার আওয়াজ। বেরিয়ে এসে রিমি, তার বাহুর উপর কামিজে হাতা রক্তে ভেজানো। কাঠের আঘাত কাচের আঘাত পেয়েছে। অন্তু ভেতরে ঢুকে দেখে রিমির ঘরের জানলা কাছে 3টি ছিদ্র, পাথর ছড়িয়ে আছে মেঝেতে। অন্তু থাকা অবস্থায় আরও 2টো পাথর এসে অন্য জানলার কাচ ভেঙে দেওয়াল ছিটকে পড়ে। নিচে যেন বিক্ষোভ শুরু হয়েছে এত রাতে। দলে দলে পদাচারণ আওয়াজে বাড়ির চারপাশে টহলের মতো ঘুরছে। অন্তু বেরিয়ে আসে দ্রুত। রিমি সাবধান করে, আরমিন এখানে দাঁড়ান, ঘরে যাবেন না। জয় ভাইয়ের ঘরে হামলা সব সময় আগে হয়।
দরজায় করাঘাত পড়লে খুলে দেয় অন্তু। কবির অন্তুকে সালাম দেয়, কপালে হাত ইশারা করে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে। রিমিকে বলে, রাহাত মরে গেছে ভাবি। ক্লাব ঘরে আগুন জ্বলেছে, সব শেষ, ক্লাবের সব শেষ। বিরোধী দলের শুয়োরের বাচ্চাগুলো ক্লাব ঘর জ্বালিয়ে দিছে। রিমি চেয়ারে বসে পড়ে শ্বশুরকে বলে, আব্বু আপনার ছেলেকে কল করুন তো, এই সময় বাড়ির লোকগুলো মারবে সে। জয় ভাইয়ের চিকিৎসা বাড়িতে হবে, জেলায় ফিরতে বলুন। আমি আর এসব নিতে পারছি না, আমি কিন্তু বাড়ি চলে যাব। তুলি বলে, শান্ত হও ভাবি, আপনি নিচে যান, গেট খোলার দরকার নেই। এসব করছে ওরা গেট খোলানোর জন্য, নিচে যান, মেন ফটকে লোক দাঁড় করান। হুমায়ুন সেন বলল, কবি নিচে কে আছে রে? সবাই আছে মামা, আপনি বলেন অ্যাকশন নেব? দরকার নেই, দুই ভাই জেলায় নেই, এখন অ্যাকশন নেবার কিছু নেই, ওরা ফিরুক, যা করার করবে, চল। তুলি তরুর হাতে কোয়েলকে দিয়ে পেছনের বারান্দা যায়। খানিক বাদে ফিরে এসে রিমির পাশে বসে বলে, পেছনের জঙ্গলে দলে দলে ঢুকছে সব, হরতাল ডেকেও একটা রাত সহ্য হয়নি হারামজাদাগুলো, আবার ক্ষমতা চায়, গদিতে বসলে এইসব করে বেড়াবে। অন্তু চুপচাপ দাঁড়িয়ে দেখল, সবাই যেন পেশাগত এসব ব্যাপারে খুব অভ্যস্ত লাগছিল সকলকে। এরা বলে উঠল, বিএনপির কথা বলছে, আওলা আওলা মোট কথা গদিতে যেই থাকুক, খেলা একই রঙের দেখাবে, দলের লোকের কিছু যায় আসে না, যার যায় সব তো জনগণের। ওরা তো শুধু নিজেদের মধ্যে ধরাধরি খেলে বিনোদনের নেই জীবনে। অনেকক্ষণ আর কেউ কথা বলল না, বারবার সবাই অন্তুর দিকে তাকাতলো। অন্তু সযত্নে একটু স্যাভলন মাখিয়ে রিমির হাতে একটা কাপড় বেঁধে দিল। রিমি জিদ ধরে বলল, কাল সকালে যদি এ বাড়ি না ছেড়েছি, আমার জিব্বা কাটা পড়ুক। ওই লোক আসুক বাড়িতে, না আমি নিজের জীবনের গ্যারান্টি রেখেছে, না আমার আমার বাপ চাচা রাজনীতি করেনি, এমন কখনো বাড়ির লোক নির্যাতন সয়নি, কারণ ওদের এ বাড়িতে লোকদের মতো ক্ষমতার লালসা ছিল না। রাজনীতি বহু লোকে করে, এদের মতো যান হাতে নিয়ে করে মাঠে নামা রাজনীতিবিদদের মুখে আগুন দিই আমি। রাগে কটমট করে ওঠে লিমি। কল লাগালো হামজাকে, আপনি আসবেন নাকি আমি বাড়ি ছাড়বো? কি করছেন? কোথায়? বাড়ির নিরাপত্তা দিতে পারবেন না? কিসের নেতাগিরি দেখান? বাড়িতে এরকম মরতে রেখে কোথায় মরতে গেছেন নিজে? শান্ত হও তুমি, আজ রাতে রওনা দেওয়া হবে। নিচে এখন দেখো হাঙ্গামা থেমেছে, পুলিশ গেছে, ছেলেরা এসে জমেছে, ওরা সারা রাত এখানেই থাকবে, আর কিছু হবে না, শান্ত হও, আমি আসছি। জয়কে চাইলে হাসপাতালে রাখার উপায় নেই, ও 3 দিন আগে হাসপাতালে ছেড়েছে জ্ঞান ফিরতে। আমি গাড়ি করে পরে কথা বলছি। ফিরবেন কবে? গর্জে ওঠে রিমি। কাল রওনা দিব, বললাম তো, আর কিছু হবে না, খেয়ে নাও, ভেতরের ঘরে শুতে যাও, ঘরে থাকার দরকার নেই। আসলে বাইরের গেটের উপর ধুমধাম আঘাত পড়ছে, পাথর ছোড়াছুড়ি বন্ধ হয়েছে, অনেকের সমন্বয়ে আলোচনা গঙ্গানি ভেসে আসছে। অন্তু নিজের ঘরে এসে বারান্দায় দাঁড়ালো। জয়ের ঘর ডান পাশে, পেছন থেকে সামনে থেকে সমান। ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তায় ভিড় দেখা যায়, পোলের লাইট বোধহয় ভেঙে ফেলছে ওরা। অন্ধকারে জটলা বাঁধা লোকজন। আগামী 2 দিন হরতালে বাড়ি ফেরা মুশকিল হবে জয়েদের। অবশ্য ওদের জন্য মুশকিলের কিছু নেই, একটা কথা খুব খচখচ করছে, জয়া যদি 3 দিনে চেতনা ফিরে হাসপাতাল ছাড়ার শক্তি পায়, তাহলে তো ঢাকা নেবার প্রয়োজন ছিল না। ঢাকাতে নিশ্চয় অন্য কাজে গেছে দুই ভাই, আবার হতে পারে জয়ের শরীরে ব্যথাটাই কম। ক্লাব ঘরে পুরো বিল্ডিং যায়নি, আবাসিক যে বিল্ডিংটা ছিল ওটার ভিতর ঠিক আছে টুকটাক, বাইরের দেওয়ালে কালি পড়েছে। জয় ফিরলে তার সপ্তাহ পরে, সকলে স্বাভাবিক নিলেও অন্তু অবাক হয়েছিল। এখনও মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, চোখে মুখে অসুস্থতার ছাপ, অথচ জয় দিব্যি হেঁটে ভিতরে ঢুকছিল, কাউকে ছুতে দেয়নি নিজেকে। আঘাত নেয়াত কম ছিল না, হামজা পরিস্থিতি সামলে নিতে পটু, মিথ্যে বলেছিল, এতদিন চিকিৎসার সাথে সাথে কিছু কাজও করে এসেছিল। বালিশে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসা ছিল জয়। তখন রাত 11:30, পরনে ঘিয়ে-রঙা প্রকাণ্ড লাল শাল জড়ানো। সকালে ভিড় করে এসেছে জয়কে। হামজা বিছানার উপর জয়ের পায়ের কাছে ক্লান্ত ভঙ্গিতে টান টান হয়ে শোয়া। জয়ের মুখ অসম্ভব গম্ভীর, চোখে মুখে ভাব গাঢ়। শুধু মামিকে জিজ্ঞাসা করলো, শরীর কেমন? শাহানা ব্যথায় অসহ্য পর্যায়ে চলে গেছে, জরায়ুতে ঘা, এই সংকটের মাঝে অপারেশনের সুযোগ নেই বললেই চলে। হুমায়ুন সাহেব জিজ্ঞাসা করলেন, বিএনপি হঠাৎ খেপেছে কেন আবার? হামজা বলল, ওরা ক্ষেপে ছিল না কবে, ক্ষমতা হারানোর পর থেকে খেপেছে, এবার নির্বাচনের
মাঝখানে কিছু হতাশা পালন করছে, তাই মনে হয় স্বাভাবিক হয়ে গেছে সব কিছু। সংসদ নির্বাচনের বছর পড়তে হবে, ওদের জ্বলন আরও বেড়েছে। ঢাকার পরিস্থিতি ভয়াবহ। সেদিন হামলা ওরাই করেছিল না? আবারও হ্যাঁ। বিএনপির দল ভারী হয়েছে, বুঝতে পারছো না? ক্ষমতায় এসেছে একদল, আর আসেনি বহুদল। ওই বহুদল এখন ধীরে ধীরে আর একদল হয়েছে। মাঝার নাকি তোর সাথে কথা বলতে চায়। কথা নেই আমার কোনো। ও শালা ধান্দাবাজ। ওর বাপের অফিসে কাল কয়েকটা জঙ্গি ঢুকেছিল, এখন হাত মেলাতে চাইবে। না মেলালে আবার নতুন ফোন দিয়ে আসবে আমাকে বাস দেবার। রাস্তার কাজ থেমে আছে, কন্ট্রাক্টর এসে ঘুরে গেছে কয়েক দফা। ওদের এত অলিফলি বেঁধে গেছে। রাস্তার কি বাল হয়েছে? কয়েকদিন আগেও প্রাইমারি স্কুলের সামনে নতুন বিল্ডিং মঞ্জুর করা আছে, ভরে না জনগণের। এই পরিস্থিতিতে রাস্তার কাজ হয়? কয়েকটা বোম মেরে উড়িয়ে দিলে গেলে হয়তো সুখে থাকার চিন্তা দূর হবে জনগণের। আর কেউ কথা বলল না, শান্ত। হামজার এই কথাগুলো আগুনের মতো গরম। সহজে না রাখা মানুষটা সামান্য একটু চেতে যাওয়া অনেক। রিমি বেরিয়ে গেল ভারী পা ফেলে। জয় চুপচাপ খাটের সাথে হেলান দিয়ে চোখ বুঝেছিল। অন্তু গরম পানি নিয়ে ঘরে ঢুকলো। হামজা বলল, প্রেসক্রিপশনটা আমার কাছে দাও, বুঝিয়ে দিচ্ছি। অ্যান্টিবায়োটিক দিয়েছো? সময় মতো খাবো। অন্তু কাগজ এগিয়ে দিল, দিয়ে দাঁড়ালো। জয় চোখ খুলে তাকায়। আঁটো শরীর, জামা যদিও পরেনি অন্তু, তবু শরীরটা মাপা হয়ে গেল ওর চোখ দিয়ে। অভিজ্ঞ চোখ দুটো একটু অসুবিধা হলো না নারীর শরীরের ভাঁজগুলো কাপড়ের উপর দিয়ে পরিমাপ করে নিতে। তাতেই নিঃশ্বাস ভারী হলো। এদিক ওদিক তাকালো বারবার। অন্তু ওড়নাটা শাড়ির আঁচলের মতো মাথায় দিচ্ছে। আগের চেয়ে যেন ভিন্ন দেখতে লাগছে। এটাই বোধহয় বিয়ের জাদু। হাতে গায়ে কোনো ধরনের অলংকার না থাকা সত্ত্বেও বউ বউ লাগছিল। জয়ের বুকে ওঠানামা করলো, রক্তের তেজ বাড়ে। অধৈর্য হয়ে উঠল এক মুহূর্তে। রাশভারী গলায় বলে উঠল, মামা বাইর হও রুম থেকে। সকলে একে একে বেরিয়ে গেল। হামজা গম্ভীর হয়ে বলল, ডাক্তার তোকে উত্তেজিত হতে নিষেধ করছে, নতুন রক্ত দেওয়া হয়েছে। জয় গোয়ারের মতো বলল, তুমি বাইর হও তো আগে। অন্তু ওষুধ খুঁজছিল। অস্বস্তিতে হাত পা অসাড় হয়েছিল। ইচ্ছে করছিল ছুটে পালিয়ে যেতে এই সীমানা থেকে। ঘিন্ন এই লোকটার সাথে এক ঘরে কী করে থাকবে তা ভাবার শক্তিটুকু নেই ভিতরে। তার উপর বেহাজ লোকের খুব বিপজ্জনক। অন্তু রক্ত জমাট বেঁধে আসে যেন। জয় আদেশ করে, দরজাটা আটকে দিয়ে এসো। ভালোভাবে ওষুধগুলো খোলো। আস্তে আস্তে। অন্তর পা দুটো যেন ঢাকা চাকা হয়ে গেছে। একা একাই ছুটতে চাইছে। আড়ষ্টতার শরীর ভার হয়ে উঠছিল, ঠিক যেন ভূতের ভয়ে মানুষ ভার হয়ে যায়। হেলান দিয়ে বসে আছে জয়। শার্টের বোধহয় নিচে দুটো বোতাম লাগানো, উপরের খোলা বোতামের মাঝ দিয়ে পশমে ভরা। বুকে নজর যেতেই গা ঝিমঝিম করে উঠে জন্তুর। আল্লাহ ডেকে উঠল। পানহা চেয়ে উঠল ভিতরটা। মিনতি করে উঠল সে, মুক্তি চায়। জয় ঠোঁটের ফাঁক দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছিল। শরীর ঘেমেছে অল্প। অন্তু উঠে যেতে উদ্যত হতে বলল, পানি দাও। আর একটু পানি খাবো। ওষুধ আটকে আছে গলায়। অন্তু গ্লাস এগোতে জয় থাবা দিয়ে খপ করে ধরে হাতের কবজি। অন্তুর হাতের শীতলতার ঝনঝনি গ্লাসটা পড়ে ভেঙে যায় মেঝেতে। ঝাঁকি মেরে উঠে অন্তুর দেহটা। হাত মুচড়ায় জয়ের মুঠোর সাথে। মুখটা শক্ত হয়ে উঠে অন্তুর। তীক্ষ্ণ চোখে তাকায় জয়ের দিকে। জয় শীতল চোখে চেয়ে থেকে জিজ্ঞাসা করে, হাত মুচড়াচ্ছ কেন ঘরওয়ালি? এতগুলো দিন একা শুতে খারাপ লেগেছিল, হ্যাঁ? চোখে দুটো হেসে উঠে জয়ের। সেই হাসি সেই হাসি জয়ের। ভ্রু নাচায় নিজস্ব ভঙ্গিতে। একটানে অন্তুকে বিছানায় ফেলে ব্যান্ডেজ জড়ানো হাতে ওড়নাটা টেনে হিঁচড়ে খুলে ফেলে। হাতের ক্ষতটা বোধহয় টান লাগাতে মুখ কুঁচকায়। মাথায় ব্যান্ডেজের উপর রক্তের তরল দেখা যায়, কারণ বোঝা যায় না। প্রথমে একটা চুমু ঠিক কণ্ঠনালীর উপর খেয়ে মুখ তুলে আস্তে করে বলে, মোহরানা বাকি রইল, পরে শোধ করবো সেসব। সে রাতে জয়কে খুংখার জঙ্গলি খাদরগার মতো লাগছিল। অন্তুর চোখে আর্তনাদ। হাতের প্রতিরোধে জয় বোধহয় শক্তি পাচ্ছিল না। ধীরে ধীরে জয় যত উত্তাল হলো, ওর কপালের ব্যান্ডেজের তাজা রক্ত দাগ গাঢ় হচ্ছিল। অন্তুর কান্না পাচ্ছিল। কত কিছু ভাবনা এসেছিল, কিন্তু কি স্বাদ কাঁদেনি। অন্তত জয়ের সামনে না। একদিন এরকম কিছুরে আশঙ্কা জনগণের মনে প্রাণে বিশ্বাস করে কত কী করে ফেলেছে। এই পর্যন্ত এনে ফেলেছে ওকে। অথচ আজ আসলে তেমন কিছু না। জয় নামক অভিশাপ আজ অন্তুকে ছুঁয়ে দিছে, তাও আবার দলিল আছে হালালে। কিন্তু কেউ আজ ধরতে আসছে না, বদনাম রটতে আসছে না। আচ্ছা, আজ বলাৎকার হচ্ছে না?
অন্তুর ইচ্ছার বিরুদ্ধে তাকে ছোঁয়াচ্ছে। আজ তো জয়ের কাছে হালাল সার্টিফিকেট আছে। জয় শুয়ে পড়ার পর অন্তু বারান্দায় গিয়ে দাঁড়ায়। তার শরীর তখন জয়ের বিশাল শালটা জ্বলানো। এই বারান্দা দিয়ে বায়ে তাকালে বাড়ির সামনে রাস্তা দেখা যায়, আর ডানে বাড়ির পিছনে পতিত জায়গা। বেশ কিছুক্ষণ ওভাবে আকাশের দিকে চেয়ে রইল। ওভাবে আব্বুর কথা মনে পড়ল। এখন কান্না পায় না, কলিজায় চিৎ ধরে, তবে ফোটে না। আজ ফাটলো, ঝরঝর করে অশ্রু গড়ালো চোখ দিয়ে। নিজেকে খুব অপবিত্র রাখছিল। খুব গভীরভাবে লেগে আছে জয় আমিরে ছোঁয়া গোটা দেহে। দূরে কোথাও বাচ্চা কাচ্ছে, কেউ কাচ্ছে। অন্তু চমকালো, এত রাতে আবার কে কাচ্ছে? করুণ সেই স্বর। কোথা থেকে কান্নার আওয়াজ আসছে, গা ছমছমে করে ওঠে। ঘড়িতে তখন রাত 4টা। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অন্তু। ভেতর থেকে জড়ানো গলায় জয় ডাকে, ঘরওয়ালি ভেতরে আসো, এত রাতে মেয়ে মানুষ বাইরে থাকা ঠিক না। অন্তু জবাব দেয়, অভিশপ্ত ভেতরে শুয়ে আছে জয়ামিন, বাইরেটা বরং আমার জন্য নিরাপদ। চোখ বুজে ঠোঁট এলিয়ে হাসে জয়, ভুল বলনি, তবে এটা আমার বিশেষত্ব। ব্যান্ডেজ থাকা অবস্থায় গোসলের সমস্যা হচ্ছিল জয়ের। কদিন ওভাবে গোসল করছে, গোসল না করে থাকতে পারে না কিছুদিন। একদিনের বেশি বিরক্ত। একটানে ব্যান্ডেজ খুলে দেওয়ার ফলে সাথে সাথে রক্ত বের হয়ে এলো ক্ষত থেকে। উপরের চটা উঠে গেল কাপড় পরাতে। অভ্যাসগত চিৎকার করে ডাকলো, তরু। পরে বিড়বিড় করলো, যাহ সালা, ভুল বাড়ির কলিং বেল চেপে ফেলেছি। বউয়ের হাতে ঝাঁটার আদর খাওয়ার মোক্ষম সুযোগ। এমনিতে আমার যে খান্নাস বউ। ভুল শুধরে অন্তুকে ডাকলো। অন্তু আসবে না সেটা জানার কথা। জয়ের ডাক শুনে সে আর বেশি ব্যস্ত হয়ে পড়ল। অবসরে বসে থাকলো, কাজ তৈরি করে নিজে সেই কাজে মনোযোগ দেয়। সেদিন রাতে ওষুধ দেওয়ার জন্য জয় ডাকলো। অন্তু কোয়েলের সাথে খেলছিল। কোয়েলকে রেখে শোকেসের সকল শোপিস নামিয়ে আবার সেগুলো ঝেড়ে পরিষ্কার করতে শুরু করলো। জয়কে ওষুধ দিয়েছে হামজা, পানি গরম করে দিয়েছে রিমি। সকাল সকাল ভার্সিটি গিয়ে ঘুরে এসেছে একবার, কপালে মেডিসিন লাগানো। এরপর ফিরে কোনো মতে খাবার খেয়ে ক্লাবে গেছে। ক্লাবে মেরামত চলছে। হরতালের হাইওয়ে বন্ধ। মোড়ের উপরে চায়ের দোকানে বসে 2 কাপ চা খেয়েছে। একটা কড়া জর্দা মেশানো পান চিবোতে চিবোতে বাড়ি ঢুকলো। পানের পিক ফেলতে গিয়ে লেগে গেছে সাদা লুঙ্গিতে। ওয়ার্কশপের কাজ চলছে, সেখানে ঢুকে আবোল তাবোল কিছুক্ষণ টুকটাক কাজ করলো। লোহার দণ্ড বানানো হচ্ছিল। আগুন থেকে গলিত লোহার দণ্ড উঠতেই তাতে চোখ আটকে গেল ওর। টকটকে লাল গলিতে আগুন যেন দৌড়ে গিয়ে হাতু তুলে পেটাতে আরম্ভ করলো সেটিকে। বেশ মজার কাজ। শীত শীত এখনও আছে প্রকৃতিতে, তবুও ঘেমে গা ভিজে উঠল। কাঁচা ফুলগুলো শুকিয়ে ম্যাড়ম্যাড়ে হয়ে গেছে। হামজা পৌরসভার উদ্দেশ্যে বেরিয়ে যাবার সময় অন্তু ডাকলো, মেয়র সাহেব। হামজা থামে, পাঞ্জাবির হাতে গুটিয়ে বলে, কিছু বলবে? ফুলগুলো নষ্ট হয়ে গেছে, আমি খুলতে পারছি না, শক্ত করে সেট করানো হয়েছে। একটা লোক পাঠাবেন, ওগুলো খুলে দিয়ে যাব। হামজা বেরিয়ে যেতে শাহানা বলল, এভাবে কথা বলতে শিখেছ? কিভাবে? বড় ভাই ঢাকা যায় না? মেয়র সাহেব কি? বড় ভাই একটা ছিল, সেটাকে ডাকা হয়নি বহুদিন। তাছাড়া কাউকে সম্বোধন আমি আমার মন মতো করি মামিমা। উনি মেয়র, মেয়র ডাকলে ক্ষতির কিছু নেই। ভুল বলছি? ফুলগুলো যেভাবে আটকানো হয়েছে বিছানার উপর, বোমা পড়লে তার ছিঁড়বে না। তোষক তুলতে হলো। ছেলে দুটো তোষক উঁচু করতে খাটের প্লেটে ফুটো করে কিছু চোখে পড়লো। দ্রুত থামালো ছেলে দুটোকে, আদেশ করলো প্লেটগুলো টেনে তুলে ফেলতে। খাটের প্লেটগুলো নিচের মেঝের উপর সারি সারি টাকার বান্ডিল সাজানো একপাশে। এত টাকা যে কেউ একবার দেখেনি জীবনে। বাকি রিভলভার, ইত্যাদি ধরনের অস্ত্রতে সজ্জিত। একটু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ক্যাটারিংয়ের ছেলে দুটোর জন্য জমে গেছে। জয়ের পদচারণে আওয়াজ আসছে। সে গান গাইতে ঢুকছে, এই আসি এই নেই, হাসি গাই কষ্ট ভুলে যাই, জীবনে সিগারেট ছাই হোক দিয়ে তাকে ছড়াই, কি হবে ভেবে আর এই জীবনে দম গেল। মুখে পান থাকা গান জড়িয়ে যাচ্ছিল। চট করে হেসে ফেললো ঘরের অবস্থা থেকে। ছেলে দুটো চলে যেতে আদেশ দিয়ে অন্তুর খুব কাছে পেছনে এসে ফিসফিস করে বলল, চেনো ওগুলোকে? অন্তু ছিটকে দূরে যায়। কয়েকবার মুখ চিবিয়ে থু করে পানের পিক ফেলে ঘরে ভেতরে। পরে বলে, আমি ছুলে ফোসকা পড়ে যায় ঘরবালি, ঝলসে যায়। আপনি ছুলে ক্ষয় হয়ে যায় যে কোনো কিছু, তা তো জানেন। একেই বলে ঘরের বউ। কয়দিন হয়েছে এর মধ্যে একদম মুখস্থ করে ফেলছো আমায়? হ্যাঁ, এই টাকা কিসের?
মুখ ঝামটে মারল, যেন মোটেই কোনো ভালো জিনিস নয়। নাক কুচকে নাটক করে বলল, জাল টাকা। নজর দিলে চোখের ক্যালোরি স্ল্যাব নেই, পলাশের মাল সব। অন্তু সম্মিলিত জানালো, আমিও ভাবছিলাম বাংলাদেশের লিগ্যাল পয়সা বড় জোর ডাল ভাত খেয়ে বেঁচে থাকা যায়, সেটাও রক্ত ঘাম করে ঝরিয়ে। কিন্তু আপনারা ভালো কোনো পজিশন না পেতে এত ফুলে ফেঁপে উঠছেন। সোর্সটা কি? জাল টাকার ব্যবসা? ওয়াও, হাততালি আপনার জন্য। পলাশ আপনাদের পার্টনার। জয় বুকে হাত রেখে মাথা নত করলো, যেন সে তার কর্মের বাহাবা নিচ্ছে। প্রশংসায় বুক ভরে উঠছে তার। এরপর, অথচ তোমার জন্য পার্টনারের সাথে তিরিং বিরিং করছি, তবুও তোমার ভেতরে কোনো কৃতজ্ঞতা নেই। পেলাম তার বদলে থুতু, এটা কি? অন্তু গর্বে বুক ফুলিয়ে বলল, তার বদলে আমিও পেয়েছি অনেক কিছু। কি পেয়েছি জানেন? থাক, ওসব প্রাপ্তির খাতা এলে রক্তে জ্বালা ধরে যায়। পাপ কাজে দুর্নাম ইচ্ছেটা খুব জ্বলায় আমাকে। হাতটা আর একটু শক্ত হোক, মুখে যতই যা বলি। হাত কিন্তু এখনো নরম হয়ে গেছে আমার। দাঁতক পাটি আটকে বলল জয়, থুতু কেন দিয়েছিলে আমায়? প্রথম থেকে শুরু করে পলাশের সামনে যা যা করেছেন আপনার সামনে। আপনি বায়োস্কোপ দেখছিলেন? কথা কেড়ে নিয়ে জয় বলে, তুমি আশা করছিলে আমার কাছে? আক্রোশে মুখ লাল হয়ে ওঠে অন্তর। এক মুহূর্তের জন্য আমি সেদিন মানুষ ভাবতে চেয়েছিলাম। নিজের স্বার্থে মানুষ কত সত্যি ভুলে যায়। আমিও ভুলে গেছিলাম আপনি জঙ্গলি। এরপর পরিস্থিতি যখন চরমে, তখন সে জীবন দান করছেন। ব্যাপারটা কেমন হলো বলুন তো? বলির পাঠাকে যত্নে লালনের মতো। ঠিক বলিনি? পান চিবোতে চিবোতে মুচকে হাসি ঠোঁট রেখে মাথা নাড়ল জয়, ঠিক বলেছ। অন্তু দৃঢ় চোখে তাকে শান্তভাবে বলে, শুক্রিয়া আদায় করুন। এই যে এতগুলো দিন নির্দ্বিধায় রাতে মাতাল হয়ে ঘুমান বদ্ধ ঘরে, সেই সুযোগে আপনার গলাটা কেটে দুই ভাগ করে ফেলেনি। ওটা খুব সস্তা কাজ হয়ে যাবে। মাঝে মাঝে ইচ্ছে করে, তবে আপনাকে ওভাবে মারাটা খুব নিচু কাজ হবে। আপনি জানেন আপনি থুতু পাবারও কতটা যোগ্য? ইউনো হোয়াট? একে বলে বাটারফ্লাই ইফেক্ট। সেদিন থুতু দেবার মতো ছোট্ট একটা কোয়েন্সিডেন্ট থেকে আমি আপনি বহুদূর পৌঁছাবো দেখবেন। তার মূলে থাকবে এক বদ্ধ রাত, এক অবরুদ্ধ নিশীথ। তার ফলে নেমে আসবে হাজার অবরুদ্ধ সংক্রমণ, যার সংমিশ্রণে থাকবে এক একটা অবরুদ্ধ নিষেধ। এক দৃষ্টিতে চেয়ে থেকে ছোট ছোট শব্দ করে হাসতে হাসতে হো হো করে হেসে উঠল জয়। এতদিনে লাইফ অ্যাডভেঞ্চার এসেছে। সেই কবে বন্দি দশা ছেড়েছি, এরপর কেউ আটকাতে পারেনি আমায়। শালা ঘরে মৌত নিয়ে জীবনযাপনের চেয়ে বড় অ্যাডভেঞ্চার আর কী বা হয়? হু দা ফা ড্যাশ সে, লাইফ ইজ আগলি, ইজ দেয়ার ইজ সাচ এ অ্যাডভেঞ্চার ইন লাইফ? এক্স্যাক্টলি, হেয়ার ইজ দ্য আলটিমেট ফান ইন লাইফ। অন্তু প্রলম্বিত এক শ্বাস টেনে বলল, ওগুলো? খুব উৎসাহ হলো জয়। ওগুলো চেনো? হ্যাঁ স্যার। এত ভালো হওয়া ঠিক নয়। ওগুলো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মাল। আম, কালাশনিভও এর ডিজাইন করা রাইফেল, AK-47। চালিয়ে দেখবো একবার, বের হবে? আমরা উপরে চালাই একটা। যাও, হাত শক্ত হোক, কপালে মেরো না, পায়ে টাইপে মেরে চর্চা করো। বের করি, দাঁড়াও। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস পেল। তারপর কাছে একটা বাড়ি কম, জাহান্নাম বেশি লাগতে শুরু করলো এই সময়টাতে। একের পর এক ঘটনাগুলোকে খুব বিষণ্ণ করে তুলছে অন্তুকে। মানসিক ভাঙন ধরা যাচ্ছিল মাঝে মাঝে। জয়কে মারার আগে ওকে আবিষ্কার করার জন্য অদম্য কৌতূহল ছুটে বেড়াচ্ছিল রন্ধ্রে রন্ধ্রে। এক রাতে খেতে বসে ছোট মাছের তরকারি মুখে নিতেই মুখ চেপে ধরে উঠে যায় তুলি। বেসিন অবধি পৌঁছানোর আগে গলগলিয়ে বমি করে দেয়। তরু দৌড়ে গিয়ে দেয়। সেদিন জানা গেল তুলি গর্ভবতী, 2.5 মাস চলছে। কাউকে জানায়নি। তরু যেহেতু সাথে থাকে, তরু শুধু জানতো, তুলি জানাতে দেয়নি কাউকে। অন্তু জিজ্ঞাসা করলো, কতদিন হলো এসেছেন? 2 মাস পেরিয়ে গেছে। অন্তু বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। কি হয়েছিল বা সমস্যা কি জিজ্ঞাসা করলে কি অনাধিকার চর্চা হবে? তুলি বোধহয় কান্না পেল, কাঁদলো না। তরু কোয়েলকে নিয়ে ছাদে উঠে যায় কবিতর দেখাতে। তুলি বলল, প্রেমের বিয়ে যতদিন মেয়ে হয়নি হামজা ভাই মেনে নিয়েছিল না, অথচ ওর কাছে রোজ সীমান্তে আসা যাওয়া, মাছ দিয়ে সম্পর্ক হয়েছিল আমাদের। সীমান্তর ভাবির কাজিন হয়। মেয়ে হবার পর যখন এই বাড়িতে আসা যাওয়া শুরু করলাম, তারপর ভালোই ছিল। কিছুদিন পর থেকে কথায় কথায় গায়ে হাত তুলতো। কোনোদিনও এ বাড়িতে বলিনি, সেই সুযোগও ছিল না। আব্বু তো বাড়ির ধার ধারে না।
সব হামজাবি, কিন্তু ওকে কখনো এসব বলার সাহস নেই। ভুল আমি করছি, ও তো কোনো কালে মেনে নিবে না এসব। পরে বুঝলাম ঝন্টু মামার নির্দেশে এসব হয়। ঝন্টু মামা মাঝহারের বাবা না, আমার মামা শ্বশুর, রিমি মাহাজারের বড় ফুপু ছেলে, আমার স্বামী। এরপর আমি ভাবতাম আমার উপর অত্যাচার করতো যাতে আমি হামজা মাজাহারকে বিরোধিতা করা থেকে নামাই। রাজনীতি ঘৃণা করার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ দুটো নেই আমার কাছে। আমি রক্তে জড়িয়ে থাকা এই নীতিকে এড়িয়ে চলতে আর পারলাম কই। নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথে আরও বেশি খারাপ দিতে লাগলো। আমি যে কোনো কিছুতে বাধা দিলে অমানসিক অত্যাচার সয়েছি। নেশা করা, স্মাগলিং, মানুষ মারা, চাঁদাবাজি সহ্য করতে পারতাম না। আর কত মার খেয়েছি গা ভরে। ভালোই লাগতো জানো, কারণ আমার তো আর যাওয়ার জায়গা নেই। কোথায় যাব? যেখানে আসবো সেখানে সেসব খাটিকেরা। তবুও মেয়েকে রেখে চলে এলাম। অথচ কিছুই জানানো রুচি হয়নি। শুধু মারধর করতো, নেশাও করতো, মারাত্মক নেশা। আমি অবসান করিয়ে ফেলবো আর্মিন। আমার মনে হয় এবার ছেলে হবে। বাপের ছেলে যদি বাপের মতো হয়, ওকে দুনিয়ায় আনার ইচ্ছে নেই। ওই বাপের ছেলে হয়ে ও দুনিয়াতে না আসুক। আমি বহুদূর চলে যাবো এসব থেকে। ভাল লাগে না। আই কান্ট টলারেট এনিমোর। উত্তেজিত হয়ে ওঠে তুলি। অন্তু দীর্ঘশ্বাস ফেলে। সাধারণ মানুষের কাছে উম, এসব বেশ অজানা, অথচ উচ্চ শ্রেণীর মানুষগুলোর সমস্যাগুলো কেমন উচ্চ পর্যায়ে। এসবের মাঝে আছে কি? নেশা, রক্ত, নোংরামি, বিশ্বাসঘাতকতা, অনাচার, অবিচার, লোভ, প্রতিহিংসা। সেই এসব এক কিসের? এই সকল লোকদের বউদের অন্তুর আগে বেশি ঘেন্না করতো। তারা থামাতে পারবে না পুরুষদের। আর সে নিজে কোথায়? সে কি করতে পেরেছে? নিজের উপর ঘেন্না চেপে যায় অন্তুর। বারান্দায় এসে দাঁড়িয়ে আবারও ভালোভাবে বিষয়টা। রাজনৈতিক ভালো কি কিছুই অবশিষ্ট নেই তার? এত হাহাকার কেন? এর সাথে জুড়ে থাকা মানুষগুলো এত নোংরা কেন? সবাই কি নোংরা? ভালো নেই কেউ? তুলির শরীরে অনেক দাগ দেখছে অন্তু। সেসব দেখলে অন্তুর মন চায় বউকে আঘাত করা পুরুষগুলো কেরোসিন ঢেলে পুড়িয়ে দিতে। পরে মনে পড়লো তার সাথে কী হচ্ছে। সে জয়কে মেরে ফেলছে। অন্তু চিটমিট করে উঠল। নিজের উপর বিতৃষ্ণায় আজকাল নিজেকে সহ্য হয় না অন্তুর। নাপাক, নির্লজ্জ, আত্মমর্যাদাহীন রাস্তার মেয়ে মনে হয়। মূল্যহীন পতঙ্গ বলে মাঝে মধ্যে ডেকে ওঠে নিজেকে। জয় বাড়িতে ঢুকে রুমে আসে না প্রথমে। ডাইনিং স্পেস পেরিয়ে ওপারে স্টোরের দিকে তাকায়। বহুবার হামজা আর হুমায়ুন সাহেবকে যেতে দেখছে অন্তু। নেশা করতে চায় নিশ্চয় তিনজনে। জায়গাটা যাওয়ার রুচি আসে না কখনো। এ বাড়িতে অনৈতিক কাজ হয় সেটা ধরে ফেলেছে অন্তু। পেপার পড়ে অন্তুর কাছে এর বিষাদময় ব্যাখ্যা করা আমজাদ সাহেবের স্বভাব ছিল। অস্ত্রের ব্যবসা নাকি রাজনীতিবিদরা রেওয়াজ ছাড়া সন্ত্রাস করতে পারে না। অন্তু শুনেছে আব্বুর কাছে, কারণ প্রশাসন রাজনীতিবিদদের চেটে বাছে। প্রশাসনকে হাতে রেখে নিজেদের ধান্দা চালাতে রাজনীতিবিদদের যদি অস্ত্র কিছু ভাগ দিলেই চলে, তো সন্ত্রাসটা সংসদে এই জিহ্বা বের করে শ্বাস নেওয়া কুকুরগুলো হাতছাড়া করবে কোন দুঃখে? এই পাঠরি বাড়ির এটি হলো একটা অস্ত্র সংরক্ষণ জাল টাকার বাক্স, শয়তানের নিরাপদ অবস্থান। অন্তু দম ফাটা হাসি এসে এসব ভাবল। আরে কি বুদ্ধি! প্রশাসনের সাহস কি যে কোনো পলিটিশিয়ানের বাড়িতে হানা দেয়, রেড মারে, তল্লাশি চালায়। শস্যের মধ্যে ভূত। এই শস্যে দিয়ে দেশের ভূত ছাড়াতে গেলে ব্যাপারটা যেমন হওয়া উচিত তেমনই হচ্ছে। যেভাবে পরিচালিত হচ্ছে স্বাধীন বাংলা, জয় বাংলা। পুলিশ ফাঁড়িতে ড্রাগ, অস্ত্র, নারী, শিশু পাচারের কারখানা। এসব কাহিনী পুরনো, সাথে এখনও পুরনো সে সাদা খানদানি পোশাকে আবৃত জনদরদি নেতাগোছের মানুষগুলো। শতভাগ নিরাপত্তা নিশ্চিত ব্যবহৃত বাড়িগুলো একই কাজে ব্যবহৃত হয়। অন্তু ভুল ঠিকানায় চলে এসে, অথবা হতে পারে ভুল ঠিকানাকে সঠিক করে তুলতে, জানটা হারাতে। জয় মদ গেলে সোপায় গেল। এক প্যাক করে ঢালে, গ্লাস উঁচিয়ে ধরে অন্তুকে বলে, এক সিপ নেবে? অন্তু বলল, আপনি ওভারডোজ খেয়ে মরে যান প্লিজ। জয় গম্ভীর হয়ে বলে, আমি বললে তোমার কোনো লাভ নেই। অন্তু তাচ্ছিল্য করে আসছে, লাভ? গাঢ় চোখে তাকিয়ে বলে, মানুষের মতো দেখতে আপনার মতো জঙ্গলি পশুগুলো আর কত মানুষের অমানুষ হয়ে ওঠার কারণ। দেখছেন কতটা নিচে নামিয়েছেন আপনি আমায়। কারো মৃত্যু কামনায় কেউ অদ্ভুত সুখ পাচ্ছি। দিন দিন ঠিক আপনার মতো রক্তচোষায় পরিণত হয়েছি। জয় হেসে ফেলে, আমার মৃত্যু কামনা করার লোকের অভাব নেই। অত ভিড়ের মধ্যে তোমার নামটা নিমেষে হারিয়ে যাবে। অন্য কিছু কামনা করো, এই যে যেমন
পঙ্গু হয়ে যাওয়া, কুষ্ঠরোগে আক্রান্ত, প্যারালাইজ হয়ে যাওয়া, এসব। দুই চুমুক গেলে আবারও বলে, আর বললেই তো, আর এখনই মরে যাওয়া যায়? কয়েকদিন পর মরবো, কিছু কাজ বাকি। কয়েকদিন পর কেন? তুমি আর কয়দিন বেঁচে থাকবো, আমাকে সাথে নিয়ে মরবেন? হ্যাঁ, নয়তো পরে যদি আবার আমি মরার পর আমার সম্পত্তি নিয়ে অন্য কারোর সাথে ভেগে যাও। আপনার কোনো কিছু মনে না? না, অলওয়েজ ওয়েল, অল থিংস আর নর্মাল, ফাইন। জয় মাথা দুলিয়ে গানের তালে তালে নাচার মতো করে চোখ বুঝলো। অভিজ্ঞতা বেশি তো, বহুত কিছু দেখেছি, বহুত কিছু ঘটেছে আমার সাথে। চোখ মারল অন্তুকে, এরপর হো হো করে হেসে উঠল। জয়ের পুরো শরীর বিশ্রী সব দাগ। গোসল করে যখন খালি গায়ে বের হয়, উন্মুক্ত দেহটা কি যে ভয়ানক লাগে দেখতে। উম, অত ভয়ানক দাগ কিভাবে হয়েছে তা মেলাতে পারে না অন্তু। জিজ্ঞেস করলো, শরীরের দাগগুলো কিসের? জয় বাচ্চাদের মতো অন্তুকে মুখ ভেঙচালো। কিসের দাগ ওগুলো? বেশ ভাব নিয়ে বলে, স্পেশাল ট্যাটু। এই ট্যাটুগুলো শরীরে খোদাই হবার সময় যা লেগেছিল, উফ! রসিকতা করে উচ্চারণ করো কথাটা। ভুরু নাচিয়ে বলল, ভালো না? অন্তু আবারও খেয়াল করলো, চটা ধরা ডান ভ্রুর চুলের ভেতরে একটা গভীর ক্ষত আছে জয়ের কাছে। কাছে না গেলে খেয়াল করা যায় না। বিয়ের পর বিষয়টা নজরে এসেছে। সেদিন তাকিয়ে বলল, সকালে উঠে সারাদিন সবার বহু পাপ করতে হবে আপনার। আপনার বোধহয় মাথায় চড়ে গেছে, শুয়ে পড়ুন। জয় হাসলো, 2-4 বোতলে চড়বে না। এই শালা, এই মদ শালা ভীষণ ধরিবাজ। মাতাল হওয়ার জন্য খাই, অথচ টাকা খরচ করে কিনি। অথচ মাতাল করে না। তোমার মতো বিয়ে করলাম, দেনমোহর বাবদ নাকি টাকা দিতে হবে, আবার বসে বসে 3 বেলা খাওয়াচ্ছি, পোশাক যাবতীয় খরচা দিচ্ছি, কোনো কামেই আসো না আমার। একটু কাছে গেলে কারেন্ট লাগা, রোগীর মতো ঝিরঝির করো, লস প্রজেক্ট। অন্তু বিছানায় জয়ের দিকে মুখ করে শুয়ে গায়ে চাদর তুলে নিয়ে বলল, খুন করেছেন কয়টা? বেশি না। প্রথমটা কবে করেছিলেন? জয় ঘাড় কাত করতে করতে বিড়বিড় করে বলে, শালে ইন্টারভিউ নিতে বসে গেছে রাত্রিবেলা। বোতল ধরে কয়েক ঢোক গিলে বলে, 2011-তে সম্ভবত। বয়স তখন 15 বছর, যতদূর সম্ভব ক্লাস 10-এ ছিলাম আমি। অন্তু ভুরু কুচকালো। 2002 সালে সংসদে ছিল বিরোধী দল, আর উপদেষ্টার ভূমিকা ছিল জামায়াতে ইসলাম। সেই সময় জয় কাকে খুন করেছিল? 15 বছর বয়সের মানুষ খুন। আর কি কি করে রেখেছে জয় আমির? বেলা না পড়াতে ঘুম ভাঙে না জয়ের। অন্তু সকাল সকাল উঠে গিয়ে রান্নাঘরে দেখে রিমি আর কাজের মহিলা রান্না করছে। রিমি বলল, আরমিন, জয় ভাইয়ার বাগানে লেবু গাছ আছে, কয়েকটা লেবু ছিঁড়ে এনে দাও। সাবমার্সিবল অয়েল করে জগগুলো ভরে রাখো, মেয়র পৌরসভা যাবে। ডাইনিংয়ে রুমে তরু বসেছিল, মটরশুঁটি ভাঙছে এক মনে। অন্তু গিয়ে কিছুটা তুলে নিয়ে বলল, আমার উপরে রাগ অথবা ঘেন্না, কোনটা বেশি প্রকট? মুখ না তুলে বলল তরু, কোনোটারই অধিকার নেই। রাগ, ঘৃণা, পছন্দ, ভালোবাসা এসবের জন্য অধিকার লাগে না। অধিকার, অভিমান, অনুরাগ, অনুযোগ, অভিযোগ। তোমার অনুভূতি আমার উপর অভিমান টাইপের না, ঘৃণার টাইপের হবে কিছু? তোর চোখ তুলল, কারণ নেই কোনোটা। তবু তা কেন মনে হলো? অন্তু অদ্ভুতভাবে হাসলো, চোখ লুকাতে খুব কাঁচা, অদক্ষ তুমি। তরুর চোখে এবার পানি উপচে পড়লো, পানি যেন সবসময় সেখানে মজুদ থাকতো। অন্তুর সামনে এবার বাঁধ ভাঙে। অন্যার প্রান্তটা মাথার উপর তুলে আঁচল হাতে করে ধরে বেরিয়ে যায় অন্তু। টুপ করে এক ফোঁটা পানি পড়ে তরুর চোখ বেয়ে। বাগানটা বেশি বড় নয়, ফুল গাছও নেই। এ বাড়িতে ফুল বোধহয় কারো পছন্দ নয়। 3টে লেবু পেড়ে আর একটু এগিয়ে যেতে একটা লোহার গেট। অন্তু ভুরু কুচকায়। প্রাচীর ঘেরা জায়গাটা শেষ প্রান্ত ঘেঁষে ওয়ার্কশপের বিশাল এরিয়ার দেওয়াল। তাহলে বাড়ির পিছনের দিকে এই দরজাটা কিসের? বাড়ির নকশাটা অদ্ভুত। বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে দেখেও কোনো সমাধান বা নকশা আয়ত্তে এলো না। লোহার গেটটা ধরে 2-3টে ঝাঁকি দিয়েও লাভ হলো না। বাইরে থেকে তালা মারা নয়, অর্থাৎ ভেতর থেকে আটকানো। এখানে আবার কেউ থাকে নাকি? আনবানে পেছন ফিরতেই থমকে দাঁড়ালো অন্তু। হামজা জিজ্ঞেস করলো, এখানে কি করছো? এত নিঃশব্দে তো বিড়ালও পা ফেলতেন না মেয়র সাহেব। তার উপর শুকনো পাতার উপর হেঁটে এসেছেন। আরও অনেক কিছু পারি আমি, আপাতত তোমার ধারণার সে অবধি পৌঁছায়নি। বলা বাহুল্য, অভিজ্ঞ মানুষদের কথাই আলাদা। আমার পিছু নিয়ে এসেছেন। তুমি নিজেকে খুব দক্ষ গোয়েন্দা ভাবছো? সূক্ষ্ম হাসলো হামজা। উহ,
কৌতূহলে পড়ছি আপনাদের বাড়ি এসে। কৌতূহল? বিড়ালের সামনে ফাঁদ ছাড়া অন্য কিছু থাকার সম্ভাবনা খুব কম। বিড়ালকে ফাঁদে ফেলার এমন কি দরকার? মাছ না খেয়ে যায়। অন্তু হেসে ফেলল। আপনি কি ভয় পাচ্ছেন মেয়র সাহেব? তুমি হালকাভাবে নিচ্ছ আমায়। ছি, এত বড় ভুল আমি কখনোই করব না। এই যে নজরদারি, এটাও যে মস্ত বড় ভুল। ভুল জীবনের চালিকা শক্তি। যে ভুল করতে ভুলে যায় তার জীবনে ওখানেই থেমে যায়। ভুলের পিছনে ছুটেই তো আমার পরিণতি পৌঁছেছি। হামজা আর অন্তুর এই দুর্যোগ দৃষ্টি বিনিময় হলো। হামজা কিছুক্ষণ চুপ থেকে হেসে ফেলল। তোমাকে বিয়ে দিয়ে এনেছিলাম কেন বলো তো? আমাকে আটকাতে। আপনি জানতেন আমি বাইরে থাকলে আমার উপর নজর রাখা একটু টাফ হবে, তাই পাশের ঘরে এনে রাখলেন। ভুল করছেন, বিশাল ভুল। ভুল জীবনের চালিকা শক্তি। অন্তুর বলা কথাটা অন্তুকে মনে করিয়ে দিয়ে চোখ মারল হামজা। রাতের বেলা হাইওয়ে ব্রিজে দাঁড়িয়ে হামজা জয়কে বলল, বাঘনির চেয়ে আহত বাঘনি বেশি ভয়ঙ্কর। কমন তবে গুরুত্বপূর্ণ। তোর বউকে নিয়ে বিপত্তি বাঁধবে দেখছি। হাসতে হাসতে মেরে ফেলবো। কথাটা এমনভাবে বলল জয়, দুজনে চোখাচোখি হয়ে হো হো করে গা দুলে হেসে বলল, তুই কি প্রেমে পড়ে যাচ্ছিস? দেখতে শুনতে ভালো, শরীরটাও টানে, কিন্তু শালি খুব কড়া। প্রেম টেমে পাচ্ছি না। পড়লে বেশি পড়িস না। আচ্ছা, পিচ করে এক খাবলা থুতু ফেললে ব্রিজের নিচে। মেয়ে লোকের প্রেমে পড়া আমাদের শরীরের জন্য হানিকারক। দুজনে বেশ কিছুক্ষণ পাগলের মতো দম ছেড়ে হাসলো। থামেই না আর হাসি। উল্টোপাল্টা কী কথা বলে আবার হাসে। জয় প্রস্তাব দেয়, ফাঁকা রাস্তা, চলেন একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। বহুদিন পর জয় আপনি সম্বোধন করলো হামজাকে। হামজা রেখে ঝরঝর করে রেডি 1 টু গো বলে ঝেড়ে দৌড় লাগায়। কিছু দূর পৌঁছে চিৎকার করে বলল, আমি জিতে গেছি। তোমার শরীর ভারী হয়ে গেছে বউয়ের সঙ্গ কমাতে। হামজা তেড়ে যায় জয়কে মারতে। জয় দৌড়াচ্ছে। বহু দূরে দৌড়ে যায় দুজনে। সামনে বিস্তীর্ণ মাঠ, অল্প কুয়াশা। দুজনে থেমে দুটো সিগারেট ধরে। জয় গান ধরে, ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে, তাও দূরে তুমি আর আমি ক্রমে যাই সরে সরে। এক সকালে দোতলায় দরজায় কলিং বেল চেপে পড়ছে। অন্তু দরজা খুলল। ডাক পিয়ন দাঁড়িয়ে আছে। তুলির নামে পত্র এসেছে, রেজিস্ট্রি করা পত্র। তুলি তখন কোয়েলকে নিয়ে ঘুমাচ্ছিল। অন্তু চিঠিটা গ্রহণ করলো, তবে খুলল না। স্বভাব নেই তার এরকম। দুপুর গড়িয়ে যাওয়ার সময় অন্তুর মনে পড়ল তুলিকে চিঠি দেবার কথা। তুলি চিঠি খুলে ধূপ করে বসে রইল। চোখে মুখে অভিপ্রতিক্রিয়া নেই। অভিব্যক্তিহীন নজরে চেয়ে রইল দেওয়ালে ঝুলানো ক্যালেন্ডারের দিকে। জানুয়ারি 3 তারিখ। দেশ উত্তাল, ঢেউয়ের ভাসমান। অবরোধ, হরতাল, রক্তারক্তিতে পিচের রাস্তা রঞ্জিত হয়ে উঠছে। সহিংসতা, বর্বরতা খবর কান পাতা যায় না। তার মাঝ দিয়ে পারিবারিক ব্যক্তিত্বের টানাপোড়েন একটুও ভাটা পড়েনি। জীবন কেমন যেন খুব পাগল, খুব এলোমেলো। এই জীবনের পরিকল্পনা ওরা এসব পরিকল্পনামাফিক মোতায়েন পরিচালিত হতে হতে মানুষ কবে যেন নিথর হয়ে যায়, তবুও থামে না। অন্তু পত্র খুলো। ডিভোর্স পেপার। জলজার করছে এক সিগনেচার, সীমন্ত আহমেদ। তুলির সিগনেচারের জায়গা ফাঁকা। অবরুদ্ধ নিষেধ, পর্ব 24। পুরো গল্প প্লেলিস্টে।